কেমন আছেন সবাই? ভালো আছি। ভালো, বেশ ভালো, আপনি ভালো আছেন? বেশ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভালো তো আছি ম্যাম। আজকে ক্লাসটা শুরু করা যাক। বাহ, খুব ভালো। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি দেখতে পাচ্ছেন যে থাইরয়েড ইস্যু নিয়ে আমরা আজকে কন্টিনিউ করব। আচ্ছা, তার আগে যারা যারা আনমিউটেড রয়েছে একটু প্লিজ মিউট করে দেবেন। হ্যাঁ? আচ্ছা, ম্যাডাম থাইরয়েড সাউন্ডটা আস্তে আসছে ম্যাডাম। সাউন্ড আস্তে আসছে। ঠিকই আছে, কথা নয়। ঠিক আছে। একটু আপনার মানে ফোনের যে সাউন্ড বাটনটা রয়েছে সেটা একটু চেক করে দেখুন ঠিকঠাক রয়েছে কিনা। হুম? আচ্ছা, তো আজকে আমরা থাইরয়েড ইস্যু নিয়ে কথা বলছি। থাইরয়েড ইস্যু নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে থাইরয়েড কি। আমরা হিউম্যান বডি সিস্টেমে কিছুটা থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে পড়ে এসেছিলাম। সেটা কি পড়েছি? থাইরয়েড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যেটা আমাদের এই ট্র্যাকিওর এই অংশটাতে থাকে, অর্থাৎ গলার এই যে নালীটা থাকছে এর ঠিক এই দুটো অংশে এই জায়গাটার মধ্যে বাটারফ্লাই শেপে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকছে। থাইরয়েড গ্ল্যান্ডের মেইন কাজ কি না, আমাদের থাইরয়েড হরমোন সিক্রেট করা, এবং এই থাইরয়েড হরমোনসটাই কিন্তু বাকি সমস্ত কাজ করছে, অর্থাৎ মেটাবলিজমের ক্ষেত্রে সাহায্য করছে। তো থাইরয়েডের ডিসঅর্ডার হলে বিভিন্ন রকমের ডিসঅর্ডার হতে পারে, মানে ইদার এই থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক করে কাজ করছে না, কম কাজ করছে, তাতেও সমস্যা হতে পারে। আবার থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি কাজ করছে, তাতেও সমস্যা হতে পারে। তো এই দুটো মেজর প্রবলেম আমরা দেখে থাকি, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক কিভাবে কাজ করবে সেটা রেগুলেট করে দেয় আমাদের ব্রেন, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। তাই থাইরয়েড গ্ল্যান্ডের সাথে পিটুইটারি গ্ল্যান্ডের একটা কানেকশন রয়েছে। এবার থাইরয়েড ডিসঅর্ডারের ক্ষেত্রে থাইরয়েড কিন্তু কোনো ডিজিজ নয়, ঠিক যেরকম আমরা ডায়াবেটিসে পড়েছিলাম ডায়াবেটিস কোনো ডিজিজ নয়, থাইরয়েডও সেম। এটাও একটা সম্পূর্ণ মেটাবলিক ডিসঅর্ডার বলতে পারি। থাইরয়েড ডিসঅর্ডারের মধ্যে আমরা কি কি দেখতে পারি? একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, আরেকটা হাইপোথাইরয়েডিজম। ওকে, হাইপার এবং হাইপো দুটোর মানে কি? আচ্ছা, প্রথমে থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনস গুলো রয়েছে সেগুলোর নামটা মনে রাখবো। থাইরয়েড গ্ল্যান্ডস এর হরমোনস গুলোর নাম কি, কার মনে আছে? থাইরক্সিন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন না, T3 এটা কি T4 থাইরয়েড হরমোন? T3 T4, ভেরি গুড। হ্যাঁ T3 T4 এটা হচ্ছে T3 T4 T3 আর TSH। TSH কিন্তু থাইরয়েড হরমোন নয়। এটি থাইরয়েড হরমোন আফটার গ্ল্যান্ডের হরমোন টিএইচএস পিটুইটারি গ্ল্যান্ডের। যেগুলো পিটুইটারি গ্ল্যান্ডের, ভেরি গুড। ভেরি গুড। পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন হচ্ছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাই আমার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করতে পারে, মানে তাকে উদ্দীপিত করতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার এই দুটোর একটা ব্যালেন্স রয়েছে। এরকম ব্যালেন্স কথাটার মধ্যে কি পাচ্ছি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে থাইরয়েড গ্ল্যান্ডকে যে স্টিমুলেট করছে সে হচ্ছে টিএসএইচ। কখন স্টিমুলেট করতে হবে, মানে কখন থাইরয়েড গ্ল্যান্ডকে কাজের জন্য উদ্দীপিত করতে হবে, কখন থাইরয়েড গ্ল্যান্ডকে কাজ করার জন্য বলতে হবে? যখন থাইরয়েড গ্ল্যান্ড যখন থাইরয়েড গ্ল্যান্ড এই T3 এবং T4 অর্থাৎ থাইরয়েড হরমোনস এর প্রোডাকশনকে কমিয়ে দেবে। কেন কমিয়ে দিচ্ছে? কারণ সে কাজ করছে না বলে কমে যাচ্ছে। যখন প্রোডাকশন কমে যাবে তখন এই টিএসএইচ হরমোন বাড়বে। টিএসএইচ হরমোন বাড়লে সে আমার থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে সিগন্যাল দেবে, থাইরয়েড গ্ল্যান্ড, এবং তখন আস্তে আস্তে বেশি বেশি করে হরমোন সিক্রিট করতে পারবে। ঠিক আছে, একই রকম ভাবে যদি T3 আর T4 বেড়ে থাকে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড নিজেই কাজ করছে, বেশি কাজ করছে, বা যতটা প্রয়োজন ততটা কাজ করছে বা প্রয়োজনের থেকে বেশি কাজ করছে, তখন ন্যাচারালি
এই TSH কে আর কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে খবর দিতে হবে না, তার ফলে TSH এর সিক্রিশন কম হবে। তাই এই দুটোর সিক্রিশন সবসময় অপোজিট ডাইরেকশনে হয়, একটা বাড়ছে মানে আরেকটা কমবে। ওকে, এবার যেহেতু আমি থাইরয়েড ডিসঅর্ডার নিয়ে আলোচনা করছি, তাই যদি থাইরয়েড হরমোন কম ক্ষরণ হয় তাহলে সেই অবস্থাটাকে বলা হবে হাইপোথাইরয়েডিজম। কারণ হাইপো মানে হচ্ছে কম, থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করছে, তাই এর নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এবং কেউ আনমিউট রয়েছেন, মিউট করে রাখবেন প্লিজ। এবং যখন থাইরয়েড গ্ল্যান্ড বেশি কাজ করছে, তার মানে এই ঘটনাটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম, এই দুটোর মানেটা বোঝা গেছে সবার? এটা ক্লিয়ার তো? বেশ, এবারে দুটোর অবশ্যই আলাদা আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে। দুটোর ক্যারেক্টারিস্টিক কিরকম? যদি শুধুমাত্র এই থাইরয়েড হরমোনস এর কথা বলি, অর্থাৎ T3 T4 এর কথা বলি, তাহলে এদের কাজ কি? আমাদের বডির মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করা, মেটাবলিজমকে রেগুলেট করা। ঠিক আছে, তাহলে একটা কাজ হচ্ছে মেটাবলিজম। যেই মুহূর্তে মেটাবলিজম হবে, তার মানে এটার সাথেই কানেক্টেড হচ্ছে এনার্জি, এটার সাথেই কানেক্টেড বডির হিট, এটার সাথেই কানেক্টেড বডির অক্সিজেন আপটেক। সবকিছু এই একমাত্র এই মেটাবলিজমের সাথেই কানেক্টেড। কারণ মেটাবলিজম মানেই এনার্জি তৈরি হবে, খাবার ভেঙে চটজলদি এনার্জি তৈরি হবে, সেখান থেকে এনার্জি তৈরি হচ্ছে মানেই কাজ হচ্ছে, মানেই বডিতে হিট জেনারেট হবে, হিট জেনারেট যখন হবে, এনার্জি যখন তৈরি হবে, শরীর অনেক বেশি অক্সিজেন চাইবে। এটা নর্মাল সিচুয়েশন। তো থাইরয়েড হরমোন যেহেতু মেটাবলিজমে সাহায্য করে, তাই থাইরয়েড হরমোন লেভেলস অর্থাৎ T3 T4 লেভেলস যখন ঠিক থাকে, তখন আমাদের মেটাবলিজমও নর্মাল পজিশনে থাকবে। যদি T3 আর T4 এর পরিমাণ কমে যায়, তার মানে কি হবে? যদি থাইরয়েড গ্ল্যান্ড কাজ করতে না পারে, তাহলে মেটাবলিজমে কি এফেক্ট আসবে? মেটাবলিজমটা কি হবে তাহলে বলুন দেখি? কমে যাবে ম্যাম। কমে যাবে। ভেরি গুড। তাহলে মেটাবলিজম কমে যাচ্ছে মানে এক এক করে আমার কি কি সিমটমস আমি দেখতে পাবো? যেই মেটাবলিজম কমে গেল, তার মানে কি বডিতে এনার্জি তৈরি হচ্ছে না, তো ফ্যাটিগ, উইকনেস, এগুলো দেখা যাবে। সেকেন্ড কি হচ্ছে? এনার্জি তৈরি হচ্ছে না, কিন্তু আমি তো খাবার খাচ্ছি, তার মানে বডি যেহেতু এনার্জি তৈরি করতে পারছে না, ফলে সে সমস্ত নিউট্রিয়েন্টস, যা কিছু আমি কার্বোহাইড্রেট, ফ্যাট যা নিচ্ছি, সবটাই বডিতে স্টোর করে রাখছে, ফলে দেখা যাবে ওভারওয়েট বা ওবেসিটি। নেক্সট কি? হিট প্রোডাকশন করছিল, মেটাবলিজম বেশি মানে হিট জেনারেট হচ্ছে, আমাদের গরম লাগছে বেশি। যেই মুহূর্তে মেটাবলিজম কমে যাবে, তখন আমরা হিট সেন্সিটিভ হয়ে পড়বো, আমাদের ঠান্ডা লাগবে। ইউজুয়ালি আমরা কি ভাবি যে মোটা মানুষদের গরম বেশি লাগে, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে ঠান্ডা বেশি লাগছে, কারণ শরীরে হিট জেনারেট হতে পারছে না। এটা গেল আমার যদি হাইপোথাইরয়েডিজম হয়। একইভাবে যদি হাইপারথাইরয়েডিজম হয়, তার মানে কি হবে? মেটাবলিজমে কি এফেক্ট আসবে? মেটাবলিজমের এফেক্ট কি হবে বলুন? মেটাবলিজম বাড়বে। মেটাবলিজম খিদেটা বাড়বে। বেড়ে যাবে। তাহলে যদি মেটাবলিজম বেড়ে যায়, তাহলে কি হবে? প্রচুর এনার্জি তৈরি হবে। তার মানে এনার্জি, এই এনার্জি প্রচুর তৈরি হবে। এনার্জিটা, প্রচুর এনার্জি কোথা থেকে আসবে? শরীরে যা কিছু স্টোর রয়েছে সেখান থেকেই এনার্জি তৈরি হতে থাকবে। তার ফলে বডির স্টোরেজ সিস্টেমের উপরে এফেক্ট আসবে এবং আন্ডারওয়েট দেখা যাবে, কারণ বডি আর কিছু স্টোর করে রাখতেই পারছে না, এত বেশি মেটাবলিজম বেড়ে গেছে যে যাই খাওয়া হচ্ছে সেটাই
এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, ফলে আন্ডার ওয়েটের একটা সমস্যা দেখা যাবে। এবং তার সাথে সাথে আমরা কোল্ড সেন্সিটিভ হয়ে পড়বো, আমাদের গরম লাগবে। আমরা অনেক বেশি কোল্ড সেন্সিটিভ হবো, কারণ যত বেশি এনার্জি তৈরি হচ্ছে বডি হিট জেনারেট করছে। ঠিক আছে, এইটা হাইপারথাইরয়েডিজমের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এগুলো ছাড়াও হাইপো এবং হাইপারের কিছু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকে, যেরকম এখানের সিমটমস ম্যাডাম গুলো এতে আমরা কুল ফিল করবো? কোনটাতে? হাইপারথাইরয়েডিজমে না, গরম ভাব হ্যাঁ, লাগবে আমাদের, এনার্জি এনার্জি জেনারেট করবে। এনার্জি আমরা ভালো পাবো, এনার্জি প্রচুর পাবো, এনার্জি জেনারেট করলে তো হবে, হিট ফিল হবে। হিট ফিল হবে, তাই জন্য আমাদের গরম লাগবে। হুম, আচ্ছা, এটা ছাড়াও এই যে বললাম হাইপারথাইরয়েডিজমে আরো কিছু সিমটমস আমরা দেখতে পাই, যেরকম একটা হচ্ছে, আচ্ছা, যেরকম একটা জিনিস দেখা যেতে পারে ইরিটেবিলিটি, নার্ভাসনেস, এগুলো দেখা যেতে পারে। আরেকটা হয় দ্যাট ইজ গয়টার, which is the enlargement of your thyroid gland. কেন এনলার্জড হয়ে যাচ্ছে? থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যাচ্ছে, কারণ থাইরয়েড গ্ল্যান্ডকে যেহেতু প্রেসার দিয়ে থাইরয়েড গ্ল্যান্ড বেশি কাজ করছে, সেই জন্য এই সিচুয়েশনটাকে বলা হয় গয়টার, বা বাংলায় এটাকে আমরা গলগণ্ড বলে থাকি। এইটা একটা হতে পারে। এবং আমরা এনার্জেটিক ফিল করছি ঠিকই, কিন্তু মাসেল উইকনেস ফিল হবে, কারণ ওই যে সমস্ত এনার্জি তৈরি হচ্ছে, এই এনার্জিটা কোথা থেকে তৈরি হলো? যা কিছু স্টোর রয়েছে, ফলে মাসেল প্রোটিন যেগুলো রয়েছে, সেটাও সেই প্রোটিনটাও কিন্তু কাজ করতে পারছে না ঠিকভাবে মাসেল বিল্ড আপের জন্য। তার ফলে মাসেল উইকনেস, মাসেল ওয়েস্টিং, এইগুলো আমরা দেখতে পাবো। মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলের একটা প্রবলেম দেখা যাবে, যেখানে ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলের একটা সমস্যা দেখা যেতে পারে, বা অনেক মানে হয়তো স্টপ হয়ে গেল, এরকম একটা মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম আমরা হাইপারথাইরয়েডিজমে দেখতে পারি। আর যদি হাইপোথাইরয়েডিজমে হয়, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে ঠিক এর অপোজিট হবে, অর্থাৎ হেভি মেনস্ট্রুয়াল ফ্লো হবে এবং মনে রাখার সমস্যা দেখা যাবে, মানুষের ভুলে যাওয়ার টেন্ডেন্সি ভীষণ বেশি থাকবে। হ্যাঁ, হয়তো এই কোনো একটা কাজ করলাম বা এই কিছু একটা কথা বললাম, তার পর মুহূর্তে গিয়ে সেটা ভুলে গেলাম, বা হয়তো কোনো একটা জিনিস আমি রেখেছি, তারপরে আর সেটা কিছুতেই মনে করতে পারছি না যে কোথায় রেখেছি। এরকম ফরগেটফুলনেস হতে পারে। গলার ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে, একটু গলার ভয়েসটা একটু কর্কশ, একটু ঘ্যাসঘেঁষে টাইপের একটা গলার ভয়েস, একটু ধরা ধরা গলার ভয়েস আসতে পারে। তো এইগুলো আমরা দেখে থাকি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হাইপো এবং হাইপারথাইরয়েডিজম দেখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলো কেন হয়। হুম, যদি আমরা থাইরয়েড ডিসঅর্ডারের কারণ দেখি, তাহলে কিন্তু আবারও ঘুরে ফিরে সেই আমাকে মেটাবলিক ডিসঅর্ডারেই ফিরে যেতে হবে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কয়েকটা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কয়েকটা কারণকে আইডেন্টিফাই করা গেছে। তার মধ্যে মানে রুট কজ হিসেবে যদি বলি, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। ঠিক আছে, মেন্টাল হেলথটা ভীষণ ভীষণ ভাবে রেসপন্সিবল থাইরয়েড ডিসঅর্ডারের জন্য। আমরা যত বেশি স্ট্রেসের মধ্যে থাকবো, তত কিন্তু এই থাইরয়েড ডিসঅর্ডার অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে ডিসঅর্ডার হওয়ার চান্সটা বাড়তে পারে। ঠিক আছে, এবং এছাড়াও দেখবো যারা শুধুমাত্র স্ট্রেস মানে শুধুমাত্র ডিপ্রেশন, মানে দুঃখ হতাশা এগুলো নয়, প্রচন্ড রাগী যারা, হুম, বা হয়তো প্রচন্ড খিটখিটে সবকিছুতেই বিরক্ত হয়ে যাচ্ছেন, এরকম মানুষদেরও কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার হওয়ার একটা চান্স থেকে যেতে পারে। ঠিক আছে, এটা একটা কারণ। নেক্সট কারণ আবার সেই গাট হেলথ। নেক্সট কারণটাও গাট হেলথ। কারণ কি? আমাদের মেটাবলিজম তখনই ইমপ্রুভ হবে যখন আমরা কিছু হেলদি ফুডস নেব। বিভিন্ন ভাইটামিনস, মিনারেলস, এইগুলো আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করতে সাহায্য করে। হুম, কিন্তু সেই জায়গাতে আমরা যদি বারবার করে রিফাইন্ড ফুড নিতে থাকি, অতিরিক্ত ফ্যাটি ফুডস নিতে থাকি,
সেইগুলো আমার মেটাবলিজমকে কিন্তু অটোমেটিক্যালি কমিয়ে দেয়, ডাউন করে দেয়, যার ফলে আমার গাট হেলথ এফেক্টেড হচ্ছে। এবং গাট হেলথ এফেক্টেড হচ্ছে মানে আমার যে ইন্টেস্টাইনাল হেলথ, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের হেলথটা এফেক্টেড হবে, যার ফলে ইনডাইজেশন বা কনস্টিপেশনের মতন সমস্যা তৈরি হতে পারে। যেই মুহূর্তে আমার গাট হেলথ এফেক্টেড হচ্ছে, তখন কিন্তু আবারও আমার মেন্টাল হেলথটা ডিপ্রেসড হয়ে থাকছে। এই দুটোকে আমরা কিন্তু ভাইস ভার্সা বলতে পারি। কারণ যদি আমার মেন্টাল হেলথ খারাপ থাকে, তাহলে আমার ডাইজেস্টিভ হেলথ বা আমার গাট হেলথ এফেক্টেড হবে। একইভাবেই যদি আমার গাট হেলথ খারাপ হয়, তাহলেও আমার মেন্টাল হেলথ এফেক্টেড হবে। তাই এই দুটো থাইরয়েড ডিসঅর্ডারের জন্য রুট কজ। আরেকটা প্যাটার্ন থাকে, সেইটা হচ্ছে গয়ট্রোজেন। ঠিক আছে, গয়ট্রোজেন্স। এই গয়ট্রোজেন্স কি? এগুলো এক একটা কম্পাউন্ড যেগুলো কিছু সবজির মধ্যে পাওয়া যায়। এই গয়ট্রোজেনটা মেইন কাজ হচ্ছে এরা আয়োডিনকে খুব পছন্দ করে। ওকে, এবার আমরা জানি থাইরয়েড হরমোন আয়োডিন ছাড়া তৈরি হবে না, কারণ থাইরয়েড হরমোন মানেই ট্রাই আয়োডো, টেট্রা আয়োডো, অর্থাৎ আয়োডিন রয়েছে। গয়ট্রোজেনিক কম্পাউন্ড যেগুলো রয়েছে তারা আয়োডিনকে এত বেশি পছন্দ করে যে আয়োডিন এর সাথে এরা একটা জোট বানিয়ে ফেলে। আয়োডিনকে এরা কিছুতেই শরীরের কাজে লাগতে দেয় না, আয়োডিনকে সবসময় নিজের মধ্যে ধরে রাখে। তার ফলে কি হবে, আমরা যদি এই গয়ট্রোজেন্স বেশি করে নিই, অর্থাৎ এমন কিছু খাবার যেই খাবারের মধ্যে গয়ট্রোজেন্স রয়েছে সেটা যদি আমরা বেশি করে নিতে পারি বা নিই, তাহলে আয়োডিন, সারাদিনের খাবার থেকে আমরা যে আয়োডিন পাচ্ছি, সেই আয়োডিনটা আমার শরীরের কাজে লাগছে না। তার ফলে থাইরয়েড ডিসঅর্ডার তৈরি হচ্ছে, মানে থাইরয়েড হরমোন তৈরি হতে পারছে না। তখন টিএসএইচ এর ক্ষরণ বাড়তে থাকবে। ঠিক আছে, টিএসএইচ এসে বারবার থাইরয়েডকে প্রেসার দিতে থাকবে, স্টিমুলেট করতে থাকবে, এবং থাইরয়েড তখন আরো বেশি বেশি করে কাজ করতে থাকবে, স্টিমুলেটেড হচ্ছে, কন্ট্রাক্টেড হচ্ছে, দেখা যাবে কি গয়টার, এই নামটা থেকেই কিন্তু এসেছে। একইভাবে যদি এটা দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ড এমনিতেই বেশি কাজ করছে, হুম, তাহলেও আমরা গয়টার দেখতে পাই, যেটা হাইপার থাইরয়েডিজমে দেখলাম। এমনিতেই বেশি কাজ করছে, তাহলেও আমরা গয়টার দেখতে পাই। এছাড়াও যদি কখনো কখনো হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা গয়টারের মতন প্রবলেম দেখতে পাই। এবার এই গয়ট্রোজেনটা থাকে কোন খাবারের মধ্যে? বিভিন্ন ক্রুসিফেরাস ভেজিটেবলস যেগুলো রয়েছে, যেরকম বাঁধাকপি, ফুলকপি, ব্রকলিজ বা সয়াবিন, এগুলোর মধ্যে এই গয়ট্রোজেনিক কম্পাউন্ডটা পেয়ে থাকি কাঁচা অবস্থায়। বা শালগম বা ওলকপি যেটাকে বলা হয়, তো এই ধরনের ভেজিটেবলস এর মধ্যে কিন্তু আমরা গয়ট্রোজেনিক কম্পাউন্ডস পাই। হুম? আবার একই রকম ভাবে এই খাবারগুলো আমাদের শরীরের জন্যও ভালো। তাহলে কিভাবে গয়ট্রোজেন আমার শরীরে আসছে আর কিভাবে আমি তাকে ইনঅ্যাক্টিভেট করতে পারি? এই ধরনের খাবারগুলোকে যদি আমি প্রপারলি স্টিম করে নিতে পারি বা ভাপিয়ে নিতে পারি, হ্যাঁ, তাহলে এই গয়ট্রোজেনিক কম্পাউন্ডটাকে আমি বের করে ফেলতে পারবো। তাই জন্যই এই যে ধরনের সবজিগুলোর কথা বললাম, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, ব্রকলিজ, এগুলোকে দেখবেন অনেকের ক্ষেত্রেই রান্নার একটা প্রসিডিওর থাকে, যেখানে আমরা এটাকে গরম জলে ডুবিয়ে রাখি বা গরম জলে হালকা ভাপিয়ে নিয়ে সেই জলটা ফেলে দিই। এইটা একটা যেরকম আমরা রান্নার সুবিধার্থে করে থাকি, একই রকম ভাবে এই প্রসিডিওরটা ফলো করলে কিন্তু আমাদের গয়ট্রোজেনিক কম্পাউন্ডটাকে আমরা ইনঅ্যাক্টিভেট করতে পারছি। অর্থাৎ মেইন কথা হচ্ছে ওই জলটাকে আমায় ফেলে দিতে হবে, ওই জলটাকে আমাকে কমপ্লিটলি ডিসকার্ড করতে হবে, তাহলে গয়ট্রোজেনিক কম্পাউন্ডটা বেরিয়ে যাবে। এবার আমরা সেটা নিই, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। সেম যদি সয়াবিনের কথাই বলি, সয়াবিনের ক্ষেত্রেও কি, সয়াবিনটাকে ভালোভাবে বয়েল করে নিয়ে সেই জল, মানে ভালো করে সয়াবিনটাকে ছেঁকে নিয়ে সেই জলটাকে যদি আমরা ফেলে দিচ্ছি, তাহলেও গয়ট্রোজেনিক কম্পাউন্ডটাকে আমরা ইনঅ্যাক্টিভেট করতে পারছি। ঠিক আছে, কিন্তু এটা আমাদের হাতে রয়েছে, বাট যেই দুটো জন্য মেজরলি প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে মেন্টাল হেলথ এন্ড গাট হেলথ। ক্লিয়ার হলো এটা?
ম্যাম তাহলে কি আয়োডিনের অভাবে গয়টার হচ্ছে? আয়োডিনের অভাবে গয়টার হচ্ছে। হুম এবং একটা সময় দেখা যেত যে অনেক মানুষের এই গয়টারের প্রবণতা বেশি। হ্যাঁ, এই গলার কাছটা গয়টার হচ্ছে মানে থাইরয়েড গ্ল্যান্ড যখন ফুলছে, অনেকের ক্ষেত্রে দেখা যেত এই গলার কাছটা পুরো এরকম ফুলে গিয়ে এরকম পুরো গলাটা ফুলে থাকতো। দ্যাট ইজ গয়টার। এবার সেটা আগে অনেক বেশি হতো। তার কারণ কি? কারণ হচ্ছে বিশেষ করে মানে এই আয়োডিনটা কোথা থেকে আসে? মাটি থেকে আসছে। যে কোনো মিনারেলস খনিজ লবণ মানে সেটা মাটি থেকে তার কন্টেন্টটা ওই পার্টিকুলার ফুডের মধ্যে আসবে বেশি করে। এবার যেগুলো একটু ধসপ্রবণ এলাকা, বৃষ্টিপ্রবণ এলাকা বা পাহাড়ি অঞ্চল যেগুলো, তো সেগুলো সেই সব অঞ্চলে যখন বৃষ্টি হচ্ছে বা কিছু, তো সেই সব অঞ্চলেতে যখন বৃষ্টিপাত হচ্ছে বা ধস নামছে, এই যে মাটিটা ধুয়ে বেরিয়ে যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু মাটিতে থাকা মিনারেলস গুলোও বেরিয়ে যাচ্ছে। এবং সেই অঞ্চলে যে ফসল চাষ হচ্ছে সেখানে মিনারেল কন্টেন্ট কিছুটা হলেও কম থাকে। এটা দীর্ঘদিন ধরে মানুষজন এইরকম খাবার খেতে খেতে তাদের বডিতে কিন্তু একটা কনস্ট্যান্ট আয়োডিন ডেফিসিয়েন্সি দেখা গিয়েছিল। তখন সেটাকে আইডেন্টিফাই করা হয় যে কেন মানুষের মধ্যে এই গয়টারের প্রবণতা এত বেড়েছে। তখন সেটাকে আইডেন্টিফাই করা যায় যে এই যে আয়োডিন ডেফিসিয়েন্সি, একটা কন্টিনিউয়াস আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে সেই জন্য। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য একটা প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম স্টার্ট করা হয়, দ্যাট ইজ ন্যাশনাল প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম to prevent iodine deficiency disorder। ঠিক আছে, এই প্রোফাইল্যাক্সিস প্রোগ্রামটা স্টার্ট করা হয়, যেটাকে ইন শর্ট এনপিপি এইভাবে আমরা নাম দিয়ে থাকি, বা আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম এইভাবেও নাম দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল prophylaxis program। IDDCPP, ঠিক আছে, এই নামেও দেওয়া হয়ে থাকে। এটাই বেশি পরিচিত নাম। ঠিক আছে, এই প্রোফাইল্যাক্সিস প্রোগ্রামের মাধ্যমে কি করা হয়? একটা প্রথমে এটার মেইন অবজেক্টিভ কি? আয়োডিন ডেফিসিয়েন্সিটাকে মাস কমিউনিকেশনে প্রিভেন্ট করা, এটা হচ্ছে অবজেক্টিভ। তার জন্য এই অবজেক্টিভটাকে ফ্রুটফুল করার জন্য আমাদের লাগবে একটা টার্গেট গ্রুপ। টার্গেট গ্রুপ মানে কাদের মধ্যে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়, সেই টার্গেট গ্রুপ সেট করা হলো। ঠিক আছে, টার্গেট গ্রুপ সেট করার পরে থার্ড হচ্ছে অ্যাকশন যেটা হবে। সেই অ্যাকশনটা কি হলো বা ইমপ্লিমেন্টেশনটা কি হলো? এমন ম্যাম প্রোফাইলের পরে কি দিলেন স্যার? ম্যাম প্রোফাইলের পরেটা প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম। অ্যাক্সেস। তো মানে সব থেকে সহজ উপায় আয়োডিন ডেফিসিয়েন্সিকে প্রিভেন্ট করা যায় সেটা ভাবনা চিন্তা শুরু হলো। এবং সেটাতে দেখা গেল আয়োডিন এরকম নয় যে আমরা সব খাবারের মধ্যে প্রচুর বেশি পাবো, তাই আয়োডিনকে আলাদা করে ফর্টিফাই করতে হবে। এবং এমন একটা খাবার যেটা সবাই খায়, প্রত্যেকটা রিলিজিয়ানই খেতে পারে, প্রতিটা কাস্টের মানুষ খেতে পারে, সব ক্ষেত্রে, সেটা হচ্ছে সল্ট। তাই জন্য সল্টকে
আয়োডাইজড করে দেওয়া হলো, আয়োডিন ফর্টিফাই করা হলো সল্টের মধ্যে এবং সেটার নাম হলো আয়োডাইজড সল্ট। এবং আমরা বাড়িতে প্রত্যেকেই যদি নুনের প্যাকেট নিয়ে আসি, নুনের প্যাকেটের পিছনে কিন্তু আমরা দেখতে পাবো আয়োডিন কতটা যোগ করা হয়েছে। 150 মাইক্রোগ্রামের মতন আয়োডিন যোগ করা হয়ে থাকে, বা 15 মাইক্রোগ্রামের মতন আয়োডিন কিন্তু যোগ করা হয়ে থাকে। এটা এমন নয় যে এই শুধুমাত্র এইটুকুতেই আমাদের সারাদিনের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু এতে ডেফিসিয়েন্সি হবে না, তাই জন্য এটা যোগ করা হয়ে থাকে। এবং যাদের হাইপার থাইরয়েডিজম রয়েছে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম রয়েছে, অর্থাৎ বডিতে আয়োডিন নেই বলে আয়োডিন যুক্ত যে হরমোনস সেটা প্রোডাকশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সল্ট ইউজ করা যায়। এমন নয় যে অনেকটা পরিমাণ, কিন্তু নর্মালি আমরা যে সল্ট নিচ্ছি সেটার মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকে না। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? ম্যাম গাট হেলথ একটু বলবেন? গাট হেলথ মানে হচ্ছে আমাদের পেট, আমাদের ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইন যদি ক্ষতিগ্রস্ত থাকে, লার্জ ইন্টেস্টাইন যদি সমস্ত ওয়েস্ট ধরে রাখে, তাহলে তৈরি হবে ইনডাইজেশন। এই ইনডাইজেশন থেকে আবারও আমাদের মেটাবলিজম কমে যাবে। যত বেশি কনস্টিপেশন বা ইনডাইজেশনের সমস্যা বাড়বে, মেটাবলিজম কমতে থাকবে এবং থাইরয়েড ডিসঅর্ডার হবে। গাট হেলথ যত বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকবে, মেন্টাল হেলথ তত এফেক্টেড হবে, তার ফলে আবারও থাইরয়েড ডিসঅর্ডার দেখা যাবে। এটা ক্লিয়ার তো? ম্যাম ক্লিয়ার আয়োডিনের অভাবে ক্লিয়ার ম্যাম। হাইপোটা হয়, আর আয়োডিন বেশি হয়ে গেলে হাইপার হয় না? আমি হ্যাঁ, ছিলাম না ক্লাসে, এখনই জানতাম। আয়োডিন বেশি হয়ে গেলে ঠিক নয়, হ্যাঁ কিছুটা বলতে পারি, আয়োডিন বেশি হয়ে গেলে কিছুটা হতে পারে। এরপরে যদি আমরা এর হ্যাঁ ম্যাম, ম্যানেজমেন্টে আসি। হ্যালো বলুন বলুন। ম্যাম, যেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আস্তে হাইপো, আসছে আওয়াজটা আপনার। হ্যাঁ হাইপো এবং হাইপার, এই যে হুম যে দুটোই দুটোই তো হুম মানে এর তো একটা অপটিমাইজেশন লেভেল দরকার না? দুটোই তো খারাপ হুম, আমাদের শরীরের পক্ষে। আমার একদম কোশ্চেনটা সেই ঠিক কারণে থাইরয়েড গ্ল্যান্ডের মানে একটা নর্মাল যে রেঞ্জ সেইটাকে রাখা হয়। এবং এইগুলো তো রুট কজ বললাম, এটা ছাড়াও কিন্তু এখন আমাদের লাইফস্টাইলের জন্যও এই থাইরয়েড ডিসঅর্ডার আসতে পারে। হুম, সেগুলো যেরকম ধরুন প্লাস্টিক কন্টেনার্স ইউজ করা, প্লাস্টিকের যে ছোট ছোট মলিকিউলস গুলো থাকে সেগুলো আমার থাইরয়েড গ্ল্যান্ডকে ডিসরাপ্ট করতে পারে। অনেক সময় আমরা যে কুকিং ভেসেলস গুলো ইউজ করছি, অ্যালুমিনিয়াম হোক, তো সেগুলোর কারণে থাইরয়েড ডিসঅর্ডার আসতে পারে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা অনেকগুলো ফ্যাক্টরস থাকে। সেটা যেরকম, আবার একই রকম ভাবে শুধুমাত্র যে অবশ্যই থাইরয়েড ডিসঅর্ডার আয়োডিনের সাথে রিলেটেড, এটা ছাড়াও আরো অনেক কিছু থাকে, অনেক নিউট্রিয়েন্টস থাকে, সেই নিউট্রিয়েন্টস গুলো যদি কম হয় তাতেও আমার মেটাবলিজম স্লো হতে পারে। হুম, ম্যাম, যেরকম একটা আহ একটা জিনিস কি, এটা কি মানে কোনো ওয়েদারের উপরে নির্ভর করতে পারে? কারণ আমি দীর্ঘ 27 বছর আমি হুম হলদিয়া পেট্রোকেমিক্যালে চাকরি করতাম। হলদিয়া হুম পেট্রোকেমিক্যালে দীর্ঘ 27 বছর ওখানে ছিলাম। হুম বাকি লাইফটা প্রায় 8-10 বছর বাইরে কাটিয়েছি। তো হুম আমি ওখানে দেখেছি যে মোস্ট অফ দা পিপল যারা সব থাইরয়েডে ভুগতো, ওখানকার ডক্টর বলতো যে এটা নাকি থাইরয়েড প্রবণ একটা হ্যাঁ, এরিয়া। কেমিক্যাল, দ্যাট ইজ ওয়াই কেমিক্যালের জন্য। হ্যাঁ এটা হচ্ছে কেমিক্যালের জন্য, মানে হ্যাঁ পলিউশনের হ্যাঁ জন্য, হ্যাঁ মেবি সেই ওয়ান কারণে। অফ দ্য রুট কজেস অফ দ্যাট হুম, ডিজিজ। কিন্তু সেইখান থেকে কিন্তু আমার এই একদম। থাইরয়েডটা এসে গেছে আর কি, বুঝতে পেরেছেন তো? স্টিল নাও আই বিন সাফারিং, বুঝতে পেরেছেন? হুম, আহ, তো যে কোনো কেমিক্যালস মানে যে কোনো পলিউশন যখনই আমার বডিতে মানে আমি যদি ওভার এক্সপোজড থাকি পলিউশনের সাথে, সেটাও আমার মেটাবলিজমকে ডিসরাপ্ট করছে, তার ফলে থাইরয়েড ডিসঅর্ডার হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমি মানে এইটাকে মানে কি করে প্রিভেন্ট করা যায় এবং মানে সেইটাই কাইন্ডলি একটু আলোচনা করুন আমরা আমাদের আসছি, সঙ্গে। এখনো আসিনি ওকে আমরা। ওকে ওকে, নো প্রবলেম এট অল। ওকে, থ্যাংক ইউ। হুম, আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে আয়োডিনের সাথে সাথে আরো কয়েকটা নিউট্রিয়েন্টস এর উপরে আমাদেরকে জোর দিতে হয়। যেরকম ধরুন ভিটামিন সি, যেগুলো নোট করে রাখি, কিছু কিছু নিউট্রিয়েন্টস এর কথা বলছি, লাইক ভিটামিন সি, ভিটামিন ডি। এই দুটো নিউট্রিয়েন্ট ধরুন
আমি থাইরয়েড হেলথকে ভালো রাখতে চাইছি, তাহলে আমাকে আয়োডিনের সাথে সাথে এই দুটো নিউট্রিয়েন্টস এর উপরেও নজর রাখতে হবে। নেক্সট, প্রোটিন, হেলদি প্রোটিনস অবশ্যই, মানে প্লান্ট প্রোটিন আমরা বলতে পারি, কারণ অ্যানিমাল প্রোটিন নেওয়া মানেই তো আবার সেই স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট বেড়ে যাবে, মেটাবলিজম আবার স্লো হতে পারে, তাই জন্য অবশ্যই প্লান্ট প্রোটিন। নেক্সট, ফাইবার, ঠিক আছে। দেন হচ্ছে আয়রন। এই বিশেষ কয়েকটা নিউট্রিয়েন্টস রয়েছে, সেগুলোর উপরে আমরা জোর দিতে পারি। আরেকটা হচ্ছে মিনারেলস এর মধ্যে সেলেনিয়াম এবং জিঙ্ক। ওকে, এইগুলোর উপরে আমাদেরকে এক্সট্রা জোর দিতে হবে। এবার অলরেডি আমরা জানি যে এই খাবার মানে এই নিউট্রিয়েন্টস গুলো আমরা ঠিক কোন ধরনের খাবার থেকে পেতে পারি, তাহলে সেটার একটা কম্বিনেশন করছি। যদি সবকিছু একসাথে পেতে চাই, মানে আমি যদি একটা জেনারেল মেনুর কথা বলি, তাহলে আবারও কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে মেটাবলিক সিনড্রোমে আমরা যে ধরনের খাবারের কথা বলছিলাম সেখানে ফিরে যেতে হবে। কারণ ফাইবার আমি পাবো গ্রিন লিফি ভেজিটেবলস থেকে, বিভিন্ন রকমের লিফি ভেজিটেবলস, সেটার স্যুপ হতে পারে, জুস হতে পারে, র র জুস হতে পারে, সেটা যখন ম্যাম আমি এগুলো নিচ্ছি এগুলো থাইরয়েড প্রবলেম দূর করার জন্য। দূর করার জন্য, হ্যাঁ, তো সেটা যখন আমি নিচ্ছি সেখান থেকে আমি ফাইবারও পাচ্ছি, আমি আয়রন পাচ্ছি, এবং তার সাথে উপযুক্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস পাচ্ছি, যেই অ্যান্টিঅক্সিডেন্টসটা আমার বডির মেটাবলিজমকে ইমপ্রুভ করতে এবং ডিটক্সিফিকেশন করতে সাহায্য করলো। তারপরে যদি আমরা কিছু নাটস বা সিডস এর মিক্স রাখতে পারি, সেখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র প্রোটিন পাচ্ছি না, আমরা এই যে সেলেনিয়াম, জিঙ্ক, এগুলো পেয়ে যাচ্ছি ওই সিডস গুলো থেকে। যে কোনো রকমের সিডস থেকেই কিন্তু আমরা এই মিনারেলস গুলোকে নিতে পারছি। নেক্সট, যদি ফ্রুটস এর কথায় আসি, ফ্রুটস মানে সেখানের মধ্যেও আমরা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস অর্থাৎ ফাইটোনিউট্রিয়েন্টস পাচ্ছি। ফাইটোনিউট্রিয়েন্টস গুলো अगेन আমার থাইরয়েড গ্ল্যান্ডকে ভালো রাখছে, মেটাবলিজমকে ইমপ্রুভ করতে হেল্প করছে। ওকে, এবার আলাদা করে এটা নয় যে থাইরয়েড ডিসঅর্ডার হয়েছে মানে তার সিম্পল কার্বোহাইড্রেট পুরোপুরি বন্ধ থাকবে বা ভাত রুটি পুরোপুরি বন্ধ থাকবে, সেটা নয়। কিন্তু যদি আমার মেটাবলিক রেটকে আমায় ভালো রাখতে হয়, তাহলে অবশ্যই সিম্পল কার্বোহাইড্রেট বা রিফাইন্ড ফুড এগুলোকে কম রাখতে হবে। যতটা সম্ভব আমরা কম রেখে যদি ফাইবার দিয়ে সেই চাহিদাটা পূরণ করতে পারি, পেট ভরানোর যে আর্জটা সেটা যদি পূরণ করতে পারি, তাহলে এই থাইরয়েড ডিসঅর্ডারকেও আমরা রিভার্স করতে পারবো। এবং প্রথম দিকে যখন আমি থাইরয়েড ডিসঅর্ডার রিভার্স করতে চাইছি, তখন আমি কখনোই ওই যে ক্রুসিফেরাস ভেজিটেবলস গুলো রয়েছে সেগুলোকে নেব না। কারণ প্রথম অবস্থা থেকেই কিন্তু আমি একদম ঠিক ঠিক ভাবে যা যা মেনটেন করতে হয় সবটা ঠিকঠাক ভাবে মেনটেন করছি তা নয়। যখন আমি সবটা ঠিক ঠিক ভাবে মেনটেন করতে পারবো, তখন আমি ওই বাঁধাকপি, ফুলকপি, যা কিছু গয়ট্রোজেনিক ভেজিটেবলস গুলো রয়েছে সেগুলো নেব, এবং তাতে আমার শরীরে কোনো এফেক্ট করবে না, কারণ আমি ফাইবারটাও নিচ্ছি, আমার বডি ডিটক্স হচ্ছে। কিন্তু আমি এগুলো কিছুই নিলাম না, আমি আমার নর্মাল যেরকম প্যাটার্ন আমার এতদিন ধরে হয়ে এসেছে, যেটার জন্য আমার রুট কজ গুলো ক্রিয়েট হয়েছিল, সেটাই আমি কন্টিনিউ করছি। কিন্তু হ্যাঁ, আমি খেতাম না বাঁধাকপি ফুলকপি, খেতাম না, কিন্তু আজকে শুনলাম যে এগুলো ভাপিয়ে ফেলে দিলে হয়ে যাবে, তাহলে আজকে থেকে আমি সেগুলোও খাওয়া শুরু করব, সেটা নয়। তাহলে কিন্তু আমার থাইরয়েড ডিসঅর্ডার এত তাড়াতাড়ি রিভার্স করা পসিবল নয়। কারণ রিভার্স করার জন্য আমাকে এই স্টেপটা নিতে হবে। তবে যদি আমি এই স্টেপটা নিতে পারি, তবেই আমি যেগুলো আমার খাওয়া বারণ, যেগুলো আমার রেস্ট্রিকশনস রয়েছে, সেগুলোকে আমি অ্যাড করতে পারবো। ক্লিয়ার হলো? আচ্ছা, হ্যালো ম্যাম, আমি একটা বলুন, এই কারণ এই ইস্যুটা আমার ক্ষেত্রে আছে বলেই আমি বারবার আপনাকে জিজ্ঞাসা করছি। বলুন। সেটা হচ্ছে যে আমি আগস্ট থেকে আমি ওই হুম মাছ, মাংস, ডিম, দুধ এগুলো সব বন্ধ করেছি। বুঝতে পেরেছেন তো? হুম এবং আমি যখন সারের সান্নিধ্যে আসি, তো হুম তারপরে ওখান থেকে আমাকে জানানো হলো বাই এনি মিনস, কারণ আমি ওখানে কনট্যাক্ট করেছিলাম থ্রু ফোন। তো সেখানে যখন পৌঁছাই তারপরে আমি যেসবগুলো ডিজিজ গুলো আমি ওই ফর্মে লিখেছিলাম, তারপরে হুম আমার কারণ প্রথম ১ নম্বর ছিল আমার থাইরয়েড আছে এবং দীর্ঘ হুম 20 ইয়ার্স আই হ্যাভ বিন সাফারিং। তো আমি হুম সেই কারণে আমাকে সেই সময় বলা হয়েছিল যে, যে সুপার ফুড গুলো আমি বর্তমানে দিচ্ছি বা নেওয়া হচ্ছে, এর হুম থেকে হুম উঠিয়ে
থাইরয়েডের যে মেডিসিনটা আছে সেটা প্লিজ বন্ধ রাখুন। এবং হুম দীর্ঘ ৩ মাস পরে দেখা গেল আমার থাইরয়েডটা যেখানে 1 এবং 2 এর মধ্যে আছে আফটার টেকিং দ্য মেডিসিনস, হুম হুম তারপরে দেখা গেল ওটা টোটালি রিভার্স হয়ে 5 প্লাসে পৌঁছে গেল এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার মিসেসের ক্ষেত্রেও 7 প্লাস হয়ে গেল। আমি হুম বুঝতে পারলাম না যে হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট। কারণ তারপরে একটা জিনিস দেখা গেল যে আমি মানে কিডনি ফাংশন টেস্টে যখন আমি দেখলাম হুম তাতে দেখা গেল ইউরিয়া এবং হুম নাইট্রোজেন বোথ মানে হ্যাজ বিন মিনিমাইজড এবং হুম ড্রাস্টিক্যালি মিনিমাইজড। হুম এবং এটার কারণ আমি যখন গুগলকে সার্চ করলাম তখন দেখা হুম গেল যে বিকজ অফ প্রোটিন ডেফিসিয়েন্সি দিস মানে ইউরিয়া ব্লাডে কম হতে পারে বা হুম নাইট্রোজেনও ব্লাডে কম হতে পারে। তো এইটার প্লিজ একটা এই যে প্রোটিন আমরা যেটা নিচে দিয়ে তাহলে আমরা প্রোটিনটা কেন আমাদের ডেফিসিয়েন্ট হলো এটা প্রোটিন কিন্তু ডেফিসিয়েন্ট হয় কারণ আমরা প্রোটিন সোর্সের জন্য মেজরলি আমরা সবসময় ভেবে থাকি অ্যানিমেল ফুডকে। কারণ যদি ধরুন প্রথম দিকে আপনি যদি কাউকে বলেন বা আপনাকেও যখন বলা হয়েছিল, নিশ্চয়ই এটা মাথায় এসেছিল যখন বলা হয়েছিল যে না মাছ মাংস ডিম দুধ এখন খাওয়া বন্ধ, আপনারও নিশ্চয়ই মাথায় এসেছিল যে তাহলে প্রোটিনটা কোথা থেকে পাবো। অ্যাকচুয়ালি আমরা প্রোটিনের রাইট জন্য ভেবেই রাখি যে অ্যানিমেল ফুড হচ্ছে দি বেস্ট অপশন, কিন্তু অ্যানিমেল ফুড আমরা যতটা নিচ্ছি সেখানে প্রোটিন থাকছে খুব কম। হ্যাঁ, হয়তো যেটা নিচ্ছি সেটা বডি অ্যাবজর্ব করছে, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, কারণ বডির রিকোয়ারমেন্ট অনেকটা বেশি। হুম, যেহেতু সাফিসিয়েন্ট হচ্ছে না এবং স্পেশালি আমাদের যখন মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হচ্ছে, তার মানে সেখানে অবশ্যই প্রোটিন বেশি আমার লাগছে। যেহেতু আমরা সেটা নিতে পারছি না, তাই জন্য আমাদের ডেফিসিয়েন্সি হচ্ছে। এবং প্রোটিন এমন একটা জিনিস, আপনার শরীরে সেদিনকে কাজে লাগলো এবং বেরিয়ে গেল, সেটা কিন্তু কার্বোহাইড্রেট বা ফ্যাটের মতন স্টোর হয়ে থাকছে না বডিতে। মাসেল টাসেল যা কিছু কাজ আমরা প্রোটিনের পড়েছি, সেই সবকিছু করলে এবং সে বেরিয়ে যায়। তো যদি তার কাজটাই প্রপার না হয়, কাজের জন্য প্রপার প্রোটিনই যদি না পাই, পরের দিনকে আবারও আমি সেম প্যাটার্ন নিচ্ছি, ফলে স্টোর থাকলেও একদিন অনেকটা বেশি খেয়ে নিলাম, সেই প্যাটার্ন মানে সেই বিষয়টা আসছে না। দীর্ঘদিন ধরে এটা হতে হতে আমাদের কিন্তু বডি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, যে সিনথেসিস গুলো হচ্ছে সেগুলো হারিয়ে ফেলে। কারণ যা কিছু হরমোন, হরমোন মানে হরমোন মানেই হচ্ছে প্রোটিন। ঠিক যেরকম এনজাইম তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে, হরমোনও তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে। তাই হরমোনাল ইমব্যালেন্স মানে অবশ্যই আমার বডিতে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। রাইট। তাহলে তাহলে আমরা যে এই যে ধরুন এই সিডস বা সিরিয়ালস গুলো হুম, নিচ্ছি তাহলে এটা কি সাফিসিয়েন্ট হচ্ছে না? যার ফলে কি আমরা প্রোটিনের ডেফিসিয়েন্সি তে মানে আমাদের প্রবলেম আসছে, প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে? একেবারে, একদমই তাই। তাহলে তারও তো একটা পরিমাণ আমাদের দরকার। না নাও পরিমাণ না আমরা আই এম প্রোটিন সিক রিকোয়ারমেন্ট আমরা পড়েছিলাম প্রোটিনের চ্যাপ্টারে, যে পার ডে আমরা অন্তত পক্ষে আমাদের বডি ওয়েটের সেম গ্রামে প্রোটিন নেব, আমাদের যেটা আইডিয়াল বডি ওয়েট সেটার সেম অ্যামাউন্টে প্রোটিন নেব। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, হ্যাঁ প্রোটিনের প্লিজ। যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা আমাদের যতটা ওজন আইডিয়াল বডি ওয়েটে, যদি আমার 70 কেজি আইডিয়াল বডি ওয়েট হয়, তাহলে আমাকে সারাদিনে 70 গ্রাম প্রোটিন নিতে হবে। এবার এই 70 গ্রাম প্রোটিনটা আমি সমস্ত খাবার মিলিয়ে প্রোটিনটা নেব। কিভাবে কোন খাবার থেকে আমরা এই 70 গ্রাম প্রোটিনটাকে রিপ্রেজেন্ট করব, সেটা অবশ্যই একটা ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশন গুলো আমরা শিখবো। তখন আমরা এটাকে আরো ভালো বেটার ওয়েতে বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হুম, দ্যাট। ওকে, ওকে। ওকে ওকে। আর যেটা আপনি বলছিলেন যে সুপার ফুডের ক্ষেত্রে, সুপার ফুডেরও কিন্তু মানে যদি বেসিক ফান্ডা বলি তাহলে ওটাই ফাইবার। তার মধ্যে ফাইবার রয়েছে যে আমাদের বডিকে ডিটক্সিফাই করছে। মেইন সমস্যা যার জন্য আমাদের শরীরে সমস্যা হচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, এই সবকিছুই হচ্ছে ওয়েস্ট, শরীর থেকে বেরোতে পারছে না বলে। তাই যখন আমরা ফাইবার নেব, বডি যখন ডিটক্স হচ্ছে, সেল যখন ভালোভাবে কাজ করছে, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তার মানে তার মধ্যে সেল ভালোভাবে কাজ করতে পারছে। ঠিক সেই জন্যই আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাই। এবার কেন সুপার ফুড বা সাপ্লিমেন্টের উপরে ডিপেন্ড করছি আমরা? কারণ একটা খাবার থেকে আমরা যতটা পরিমাণে এই নিউট্রিয়েন্টস গুলো পাবো, সেটা যখন আমরা একটা সুপারফুড বা সাপ্লিমেন্ট নিচ্ছি, সেখানে কনসেন্ট্রেটেড ফর্মে দেওয়া রয়েছে। ঠিক যেটা আমাদের প্রয়োজন সেটাই দেওয়া রয়েছে বেশি করে, ফলে ইমিডিয়েট অ্যাকশনটা আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল আমাদের ডায়েটরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এখানে কিছু আমরা ক্রুসিফেরাস ভেজিটেবলস এর কথা নোট রেখেছি,
সেটা দেখলে আপনারা আরো বেটার ওয়েতে এটা বুঝতে পারবেন। ম্যাম যদি আপনার কিছু স্ক্রিন ছোট অ্যাভয়েডেন্স হয়ে গেছে, দরকার হয়, হ্যাঁ বলুন। আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, বুঝতে পারছি না। একটু দেখুন ওখানে 3টে ডট আছে, যে স্ক্রিনটা রয়েছে না, স্ক্রিনের নিচে ডান দিকে একটা 3টে ডট থাকবে, ওখানে ক্লিক করে ফুল স্ক্রিন বা পিন করে দিন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। থ্যাংক ইউ, হয়ে গেছে ফুল স্ক্রিন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি কিছু অ্যাভয়েডেন্স থাকে, কি কি ফুড আমরা অ্যাভয়েড করবো, তার মধ্যে অবশ্যই একটা ফ্যাটি ফুডস থাকবে, যেগুলো হাইলি স্যাচুরেটেড ফ্যাট রয়েছে বা ট্রান্স ফ্যাট যেগুলোর মধ্যে রয়েছে, সেই ধরনের ফুড গুলোকে অ্যাভয়েড করছি, ট্রাইগ্লিসারিড ফরমেশন যাতে আমরা প্রিভেন্ট করতে পারি। নেক্সট হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট বা সুগারি ফুডস যা কিছু রয়েছে, রিফাইন্ড ফ্লাওয়ার হতে পারে, রিফাইন্ড ফুডস হতে পারে, শুধু বাইরের খাবার না, বাড়িতেও তাই, বাড়িতেও মিষ্টি বা ময়দার খাবার যেগুলো অতিরিক্ত সাদা, একদম রিফাইন্ড কোনো, সেটা ডাল হতে পারে, চাল হতে পারে, যে কোনো কিছু, সেগুলোকে আমরা অ্যাভয়েড করছি। আর যে কোনো সমস্যা, যাই সমস্যা মানে যাই মেটাবলিক ডিসঅর্ডার থাকুক না কেন, আমাদেরকে অ্যালকোহল অ্যাভয়েড করতে হচ্ছে, স্মোকিং অ্যাভয়েড করতে হচ্ছে। কারণ এই দুটো জিনিস, অ্যালকোহল এবং স্মোকিং, এই দুটোই কিন্তু আমার মেটাবলিজমকে আরো এফেক্ট করতে পারে। তাই আমার যদি অলরেডি মেটাবলিক ডিসঅর্ডার থাকে, যে কোনো মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে, তাহলে আমাকে অবশ্যই এই দুটোকে রেস্ট্রিক্ট করতে হচ্ছে। তো এটা হচ্ছে একদম বেসিক কিছু জিনিস যেটা রেস্ট্রিক্ট করলে এনাফ। আর খুব একটা কিছু কিন্তু থাইরয়েডের জন্য আমাদের গাইডলাইন্স থাকে না, যদি এগুলোকে মেনটেন করা যায় তাহলেই আমরা থাইরয়েডকে রিভার্স করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের মতন এতটাও লং টার্মে নাও হতে পারে, তার আরো আগেও কিন্তু থাইরয়েড রিভার্স করা যায়। এবং থাইরয়েডের যারা মেডিসিন নিচ্ছে, দেখুন তাদের মেডিসিনে কি লেখা থাকে, থাইরোনম। থাইরোনমে বিভিন্ন ডোজেস থাকে, কারোর 25 থাকে, কারোর 50, 75, এরকম বিভিন্ন ডোজেস থাকে। কারা নেয় এই থাইরোনম? যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে, অর্থাৎ যখন থাইরয়েড গ্ল্যান্ড কাজ করছে না, মানে থাইরক্সিন হরমোন তৈরি হচ্ছে না, তখন আর্টিফিশিয়ালি মেডিসিনের মাধ্যমে ওই থাইরক্সিন হরমোনকে বডিতে সাপ্লাই করা হয়। তাই আমার শরীর যদি ধীরে ধীরে রিকভার করতে পারে, আমার থাইরয়েড গ্ল্যান্ড যদি আস্তে আস্তে থাইরয়েড হরমোন তৈরি করে ফেলতে পারে, তাহলে অবশ্যই আমার মেডিসিন কমে যাবে। আস্তে আস্তে মেডিসিনের ডোজ কমতে কমতে সেই মেডিসিনটা বন্ধ হয়ে যাবে যখন আমার থাইরয়েড গ্ল্যান্ড কমপ্লিটলি কাজ করা শুরু করবে। ক্লিয়ার হলো? কোনো প্রশ্ন এটা থেকে? ম্যাম বলছিলাম ওই TSH 8 মানে কি, ওটা হাইপো না হাইপার? এবার সেটা তো আপনারা মানে এমনিতে ইউজুয়ালি কি হয়, আমরা যদি কোনো ল্যাব টেস্ট থেকে করি, মানে ল্যাব থেকে আর কি টেস্ট করছি, সেখানে ওদের একটা স্পেসিফিক নর্মাল রেঞ্জ থাকে, কিন্তু এই যে এইটার কথা বলছি, সেটা অবশ্যই TSH লেভেল যদি হয় তাহলে সেটা বেশি, TSH হরমোনের গরমটা বেশি থাকে সেক্ষেত্রে। হ্যাঁ ওইটা ম্যাম, 4 ওটা পর্যন্ত থাকা অ্যাজ আগে পার বলছে। ল্যাব টেস্ট ম্যাক্সিমাম আমাদের 4.2 থাকতে পারে। হুম, হ্যাঁ, মানে একের থেকে মানে বেশি, এবং একের থেকে হ্যাঁ, যদি নিচে চলে যায় তখন হাইপার হাইপার চলে যাবে থাইরয়েড। আমাদের। এবার যেটা কারোর আমার কারোর ক্ষেত্রে, বিভিন্ন ল্যাবের ক্ষেত্রে বলছি, ওই পয়েন্টের একটা এদিক ওদিক থাকে। যদি ইন জেনারেল বলি তাহলে এইটটা অবশ্যই বেশি, মানে ম্যাম একটা জেনারেলি একটু 4টা ঠিকঠাক, 4 রাইট ম্যাম, একটা জিনিস যেটা হঠাৎ আমাদের, হুম আমরা চারজন, আমার দুটো বাচ্চা, মানে দুটো ছেলে, হুম তারা এখন বড় হয়ে গেছে। তা আমাদের চারজনেরই আমাদের থাইরয়েড হয়ে গেল আপনার ওই মানে হলদিয়াতে থাকাকালীন। আমার হুম বড় ছেলেটির, ওর হাইপার হয়ে গেল ক্লাস 10-এ হুম পড়ে। এত ভালো চেহারা ছিল, হঠাৎ দেখছি যে একদম রোগা হয়ে গেল, পাতলা হয়ে হাইপার গেল। থাইরয়েডিজম মানেই আন্ডারওয়েট আমরা হয়ে যাবে। ভয় পেয়ে গেছিলাম, আমি কি হলো রে হুম বাবা বাচ্চাটা। তারপরে হুম দেখা গেল টেস্ট ফেস্ট করে আমি সেই ভেলোরে চলে গেলাম ভয় পেয়ে। ভেলোরে হুম গিয়ে বললো এই তো মানে হাইপার হয়ে গেছে। হুম তারপরে ট্রিটমেন্ট করিয়ে আবার ওটাকে রিভার্স করালাম বটে, কিন্তু সেটা আবার হাইপোতে চলে গেল। ওর থেকে আচ্ছা, বেরিয়ে আসতে পারিনি স্টিল নাও, মানে স্টিল নাও ওনারও কিন্তু সেম প্যাটার্ন, আমি জানি না সাফারিং। ওনার এজ কত, বাট ওনারও কিন্তু ফুড প্যাটার্নটা আগে শুরু করেন, প্রপারলি ফাইবার রিচ ফুড এবং অ্যান্টি অক্সিডেন্ট, মানে যত ন্যাচারাল কালার রয়েছে তার মধ্যে বিটা ক্যারোটিনও হতে পারে, ভিটামিন সিও রাখতে পারে, সবকিছু সেই ন্যাচারাল ফুড দিয়ে আগে ওনার ফুড প্যাটার্নটাকে স্টার্ট করতে হবে।
ওকে তাহলে ম্যাম। আস্তে আস্তে কিন্তু একটা নর্মাল রেঞ্জে চলে আসবে। এবং আবারও বললাম যে প্রোটিনের কথা ভুলে গেলে চলবে না, প্রোটিন অবশ্যই ম্যাম, রাখতে হবে। ওইটা প্লিজ আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি যে প্রোটিন হ্যাঁ আমরা এই যে প্রোটিন যেটা সিডস বলুন বা এই যে নাটস বলুন বা এই সিরিয়ালস গুলো বলুন, এগুলোকে বললাম যে ধরুন আমার ওজন আজকে আমার জাস্ট আগস্টের আগে আমার ওজন ছিল 74-75, নাও ইট হুম ইজ 65 অলমোস্ট, মানে প্রায় 9 হুম কেজি মতো কমেছে উইদিন 5 মান্থস। হুম বুঝতে পেরেছেন? এই জাতীয় খাবার খাওয়ার পরে। কিন্তু হুম। আমার মানে মোটামুটি সবই ঠিক আছে। কিন্তু যেটা আমি সাফারিং করছিলাম আরকি, যাই হোক এই থাইরয়েডটা মানে ওয়ান অফ দা ইস্যুস। তো এ নিয়েও আমি স্টিল নাও মানে এখনো আপনি বোধহয় প্রবলেম। কনস্টিপেশনের প্রবলেমের কথা বলেছিলেন, হ্যাঁ, রাইট? ম্যাম, আমি রাইট। এই আজকে কি রুট কজ দুটো হচ্ছে রিলেট মেইন করতে পারলেন? প্রবলেম। হ্যাঁ? আজকে কি রুট কজটা রিলেট করতে পারলেন যে কনস্টিপেশনের সাথে থাইরয়েড ডিসঅর্ডারটাও একদম, কানেক্টেড? একদম। তা সেই কারণে আমি বলছিলাম আজকে লং আজকে কেন আমার এই 20 বছর হয়ে গেল এই দুটো প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। মানে এটা লাইফে একদম ঝালাপালা খেয়ে গেলাম আমি এটা নিয়ে। বুঝতে এটা পেরেছেন তো? পুরোটাই মেন্টাল হেলথের ব্যাপার। আমরা পরের দিনকে দেখি, যদি পারি আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ নিয়ে আলোচনা করব। তাহলে দেখবেন এইগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন একমাত্র এই জিআই সিস্টেম থেকে বাকি সব কিছু রেগুলেট হয়। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, থাইরয়েড এটা তো আমাদের শেষ হলো। একটা ইনফরমেশন, সেটা হচ্ছে বুধবার মানে 17 তারিখে আপনাদের ক্লাস ছুটি থাকবে। ঠিক আছে, নেক্সট আবার যেরকম শনিবার ক্লাস রয়েছে সেরকম শনিবার দিনকে ক্লাস থাকবে। আর 17 তারিখের ক্লাসটা ছুটি থাকবে আপনাদের। ঠিক আছে? ম্যাম, একটা কথা হুম, জিজ্ঞাসা করার ছিল। বলছি, বলুন। ক্রিসমাস আর নিউ ইয়ার এটা তো হুম। বৃহস্পতিবার করে পড়েছে। তো আমরা বৃহস্পতিবার, হ্যাঁ। এর মধ্যে ওর উপলক্ষে কোনো ছুটি পাবো না, না? ক্রিসমাস আর নিউ ইয়ার মানে ওই দিন তো আপনাদের ক্লাস থাকে না, বৃহস্পতিবার করে। বৃহস্পতিবার থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস পড়া মানেই তো আমাদের ক্রিসমাস ইভেন্ট শুরু হয়ে যায়। আর ও ওই আচ্ছা, উইকটা আরো ক্রিসমাসের ভীষণ উপলক্ষে ব্যস্ততা থাকে। অন্যদিন ছুটি? হ্যাঁ, না না মানে না। ওই উইকটা ভীষণ ব্যস্ততা থাকে আর ভীষণ প্রোগ্রাম থাকে, মানে ওই না, সময়। তবে আপনাদের ক্রিসমাসের পরের যে শনিবারটা 27 হ্যাঁ, হ্যাঁ। তারিখ, 27 তারিখ ক্লাস ছুটি থাকবে। ঠিক আছে, এটা ও, ক্রিসমাস থ্যাংক ইউ। উপলক্ষে ছুটি সেটা ভাববেন না। নর্মালি ছুটি থাকবে, আমি থাকবো না সেই জন্য। তো এটা ওই জন্য আগে থেকে ইনফর্ম করে রাখলাম, 27 তারিখে ছুটি থাকবে এবং এই যে 17 তারিখ, এই 17 তারিখটা ছুটি থাকবে। ম্যাম, থ্যাংক হ্যালো ইউ ম্যাম। ম্যাম। হ্যালো আর সেকেন্ড একটা ইয়ে ছিল ওই ব্যাকড আপ হ্যালো থাকে ম্যাম। আমাদের এই হ্যালো শিডিউল গুলো। সবাই মিলে একসাথে বললে কিছু বলতে পারবো না। হ্যালো ম্যাম, ঠিক আছে? একটা ম্যাম, প্রশ্ন নভেম্বর করতে চাই। আমাদের হ্যালো 5 তারিখে আমাদের ক্লাস হয়েছিল বলুন। হ্যালো ইন্টারনাল ম্যাম, ফিডিং এর। এটার হ্যাঁ, প্রথম বলছি যে যে আপনার মীরা বলে হাফ কেউ আওয়ারে বলছেন, মীরা দিদি কিছু বলছেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি বলছি মীরা যে দিদি কিছু বলছেন। আমি তো প্রত্যেকদিন প্রায় সকালে প্রত্যেকদিন সকালে গ্রিন জুস খাই। এবার চাল কুমড়ো থোড়ের হুম। রসও আমি খাওয়ার চেষ্টা করি, এবার আলাদা করে করব, একসাথে করে নিই। এতে কি কোনো ক্ষতি আছে নাকি চাল কুমড়ো থোড়টা আলাদা খেতে হবে? না, কোনো ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ম্যাম। আচ্ছা, তো হ্যাঁ বলুন। মাসের 12 তারিখে যে আমাদের ক্লাসটা খুব হলো, আস্তে আসছে আওয়াজটা, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলুন। ম্যাম, গত মাসের 11 তারিখে আমাদের যে ইন্টারনাল ফিডিং এর ক্লাসটা হলো, এটার হুম। প্রথম যে পিডিএফটা ওইটা আমরা পেয়েছি, কিন্তু 27 মিনিট পরে আপনি নতুন একটা পিডিএফ ওপেন করেন, যেটাতে ছিল হচ্ছে ফুড অ্যাকসেপ্টেন্স ডিউরিং ইলনেস, ল্যাবরেটরি মেজারমেন্ট, ডায়েটারি অ্যাসেসমেন্ট, এই পিডিএফটা পাইনি। না, ওই পিডিএফটা থাকবে না, ওটা তো আমরা একটাই ক্লাস করেছিলাম। তো একটা ক্লাসের যেটা মেন পিডিএফ থাকবে সেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে। ওটা জাস্ট আমি স্যাম্পল হিসাবে দেখিয়েছিলাম। মেজর পিডিএফ আপনাদের ওইটাই। ওকে ম্যাম। ঠিক আছে? হ্যালো ঠিক ম্যাম। আছে তাহলে। ম্যাম, হ্যাঁ ম্যাম একটা কথা বলুন। বলছি ম্যাম, আমার না একদম আপনি যেটা ফার্স্ট বোর্ড ওয়ার্ক করেছিলেন না, ওই সময় আমার সাউন্ডের খুব প্রবলেম হচ্ছিল ম্যাম, আমি কিছু শুনতে পাইনি। আপনি ফার্স্টে যে বোর্ড ওয়ার্কটা করেছিলেন না, ওই পিটিউটারি গ্রন্থি T3 T4, একবার ম্যাম একটু প্লিজ একটু বলে দেবেন আমাকে, আমি অনেকটা পরে T3 T4 হচ্ছে আমরা জাস্ট মানে ওটাকে ক্লিয়ার করলাম কেন হাইপো এবং হাইপারথাইরয়েডিজম বলা হয়। হাইপো কথাটার মানে কম, তাই যখন থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করবে তাকে বলবো হাইপোথাইরয়েডিজম। আর হাইপার মানে বেশি, তাই থাইরয়েড গ্ল্যান্ড যখন বেশি কাজ করবে
তখন তাকে বলবো হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড গ্ল্যান্ড যদি কম কাজ করে তাহলে তাকে বেশি কাজ করানোর জন্য একটা স্টিমিউলেশনের দরকার। তাই টিএসএইচ হরমোন সেখানে যাবে, অর্থাৎ টিএসএইচ হরমোন বাড়বে। কারণ টিএসএইচ মানেই হচ্ছে থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন। তো টিএসএইচ বাড়বে এবং থাইরয়েড গ্ল্যান্ডের কাছে যাবে তাকে স্টিমিউলেট করতে। একইভাবে যদি থাইরয়েড গ্ল্যান্ড বেশি কাজ করে তার মানে তার আর আলাদা করে কোনো স্টিমিউলেশনের প্রয়োজন নেই, তাই টিএসএইচ হরমোনের ক্ষরণ কমে যাবে। হ্যালো ম্যাডাম। হ্যালো বলুন বলুন। ম্যাডাম, অনলি কনস্টিপেশনের সমস্যা, সেটা কি গার্ড সিস্টেমটা খারাপ থাকার জন্য কি এটা হয় বেসিক্যালি, না আর অন্য? কনস্টিপেশন থেকেই আরো সব সমস্যা তৈরি হয়। গাট হেলথ মানে আমাদের গাট হেলথ খারাপ আছে, আমাদের ফুড প্যাটার্ন খারাপ আছে এবং মেন্টাল হেলথ খারাপ আছে, সেই জন্যই কনস্টিপেশনের সমস্যা। মেন্টাল হেলথ তো সেই হিসেবে তো ম্যাডাম খারাপ নেই, কিন্তু আমরা গার্ড সিস্টেম। বলতে পারি না, মানে অনেক মেন্টাল হেলথ মানে যে সবসময় আমি খুব দুঃখে কষ্টে রয়েছি সেটা নয়, অনেকগুলো কারণ থাকে। সেই জন্যই বললাম যে যখন আমরা জিআইটা পড়বো সেটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। মানে ম্যাডাম এটা 3-4 বছর ধরে সমস্যায় ভুগছি, কিছু যদি বলেন। ফাইবার আপাতত নিতে থাকুন, তারপরে ক্লাস করবো যখন রুট কজ গুলো বুঝতে পারবো। আপাতত ফাইবার প্রত্যেক দিন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস র ফর্মে, এবং এখন শীতকালীন যে সবজিগুলো উঠেছে গাজর, ফুলকপি, মানে গাজর, বিনস, ক্যাপসিকাম, বিট, প্রচুর ফুলকপি, ধনেপাতা, যা কিছু সবজি উঠেছে যেগুলো কাঁচা খাওয়া যাচ্ছে সেগুলোকে প্রত্যেকদিন কাঁচা হিসাবে একটা বড় প্লেটের স্যালাড হিসাবে খেতে থাকুন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন আমরা এখানেই এন্ড করি ক্লাসটাতে। নেক্সট উইকে আবার দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ সবাইকে, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, হ্যাভ এ গুড ডে। হ্যালো হ্যালো, আচ্ছা গত ক্লাসে আপনারা অনেকেই আছেন, গত ক্লাসে যে ম্যামের সঙ্গে আমার কথা হয়েছিল রিগার্ডিং কনস্টিপেশন, প্লিজ উনি কি আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ওই ম্যাম কি এখনো আছেন? গত ক্লাসে আমি ওই কনস্টিপেশনের উপরে একজন ম্যাম আমাকে একটা সাজেশন দিয়েছিলেন, উনি কি যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে প্লিজ ওনার সঙ্গে একটু কথা বলতে চাইছি, বা ওনার নাম্বারটা যদি পাই আর কি। না, আমারও ব্যক্তিগত সমস্যা আছে, আমিও চাচ্ছি রিকভারি করার জন্য। আছি। হ্যাঁ ম্যাম, আপনার নাম যদি নাম্বারটা একটু শেয়ার করেন প্লিজ। আমি তো একটু পরে, মানে মেবি ইন দ্য ইভিনিং অর মেবি আফটার, মানে বলুন না এখন কি প্রয়োজন আছে একটু বলুন। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আমি এখন অনেকটা দূরে আছি, হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আছি, ব্যাঙ্গালোরেই আছি ছেলের কাছে। আমি থাকি ঠিক কলকাতায় আছে, ঠিক আছে, নাম্বার বলছি। হ্যাঁ, নাম্বারটা একটু কাইন্ডলি একটু